রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। লক্ষ্মীপুরের এক প্রান্তে পুরনো পরিত্যক্ত এক বাড়ি, যেটাকে সবাই ভূতের বাড়ি বলেই চিনত। তার পাশ দিয়ে সিএনজি চালক হান্নান প্রতিদিনই যেত, কিন্তু কখনো থামত না। ছোটবেলা থেকেই সে শুনে এসেছে ওই বাড়িতে নাকি রাতে অদ্ভুত আলো জ্বলে, কারো কান্নার শব্দ শোনা যায়। আবার কেউ কেউ বলতো সেখানে নাকি এক পরী বাস করে। হান্নান এসব বিশ্বাস করত না, কিন্তু অকারণে ভয়টা তার মনেও কাজ করত। হান্নানের জীবনটা ছিল কষ্টে ভরা। সারাদিন সিএনজি চালিয়ে যা আয় করত তা দিয়ে নিজের আর বৃদ্ধ মায়ের খরচ চালানোই কঠিন হয়ে যেত। তবুও সে কখনো হার মানেনি। তার একটা স্বপ্ন ছিল, একদিন নিজের একটা ছোট্ট ঘর হবে, যেখানে তার মা হাসি মুখে থাকবে আর সে নিশ্চিন্তে দিন কাটাবে। সেদিন রাতটা ছিল অন্যরকম। হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হলো। রাস্তা ফাঁকা হয়ে গেল, যাত্রীও আর মিলছিল না। হান্নান ভিজতে ভিজতে সিএনজি চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ল। ঠিক তখনই তার সিএনজি হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আর সেটা ঠিক সেই পরিত্যক্ত বাড়ির সামনে। হান্নান বিরক্ত হয়ে সিএনজি থেকে নামল। চারদিকে তাকিয়ে দেখল আশেপাশে কেউ নেই। বৃষ্টির শব্দ আর বাতাসের শোঁ শোঁ আওয়াজে পরিবেশটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। সে চেষ্টা করল সিএনজি ঠিক করতে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। শেষমেশ বাধ্য হয়ে সে সেই বাড়ির বারান্দায় আশ্রয় নিল। বাড়িটার অবস্থা ছিল ভীষণ জীর্ণ। দেওয়ালের রং উঠে গেছে, জানালার কাঁচ ভাঙা, দরজাটা আধ খোলা। ভিতর থেকে যেন একটা অদ্ভুত ঠান্ডা বাতাস বের হচ্ছিল। হান্নান প্রথমে ভয় পেলেও বৃষ্টির জন্য ভিতরে ঢোকার সিদ্ধান্ত নিল। ধীরে ধীরে দরজাটা ঠেলে সে ভিতরে প্রবেশ করল। ঘরের ভিতরটা অন্ধকার, কিন্তু কোথা থেকে যেন হালকা নীলচে আলো ছড়িয়ে পড়ছিল। হান্নান অবাক হয়ে চারদিকে তাকাতে লাগল। হঠাৎ সে একটা মৃদু কণ্ঠস্বর শুনতে পেল। কেউ যেন খুব আস্তে ডাকছে। কে কে ওখানে? কাঁপা গলায় বলল হান্নান। কোনো উত্তর এলো না, বরং সেই নীল আলোটা একটু একটু করে সামনে এগিয়ে আসতে লাগল। হান্নানের বুক ধকধক করতে লাগল। সে পালাতে চাইছিল, কিন্তু পা যেন নড়ছিল না। একসময় আলোটা এক জায়গায় থেমে গেল, আর ধীরে ধীরে সেই আলো থেকে একটি অবয়ব তৈরি হতে লাগল। মুহূর্তের মধ্যে সেটা এক অপূর্ব সুন্দরী মেয়ের রূপ নিল। তার গায়ে হালকা সাদা পোশাক, চুলগুলো বাতাসে উড়ছে, চোখে এক অদ্ভুত গভীরতা। হান্নান স্তব্ধ হয়ে গেল। সে জীবনে এত সুন্দর কাউকে কখনো দেখেনি। মেয়েটি মৃদু হেসে বলল, ভয় পেও না। হান্নান তোতলাতে লাগল, তুমি তুমি কে? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমার নাম মিম। মিম? হান্নান অবাক হয়ে বলল, তুমি এখানে থাকো? মিম ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, অনেক বছর ধরে। হান্নান কিছুটা সাহস পেল, কিন্তু তার মনে হাজারো প্রশ্ন। এই বাড়িটা তো পরিত্যক্ত, সবাই বলে এখানে ভূত আছে। মিম হালকা হাসল। তারা ভুলও নয়, আবার পুরোপুরি ঠিকও নয়। হান্নান বুঝতে পারল না। মানে? মিম তার দিকে একটু এগিয়ে এলো। আমি মানুষ নই হান্নান, আমি এক পরী। এই কথা শুনে হান্নানের বুকটা ধক করে উঠল, কিন্তু অদ্ভুতভাবে তার ভয় লাগল না, বরং একটা অজানা শান্তি অনুভব করল। পরী? সে অবিশ্বাসের সুরে বলল, তাহলে তুমি এখানে কেন? মিমের চোখে হঠাৎ একটা বিষণ্ণতা নেমে এলো। এটা একটা দীর্ঘ গল্প। আমি এই পৃথিবীতে আটকে গেছি, এই বাড়িটাই এখন আমার আশ্রয়। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু ভিতরের পরিবেশটা যেন অন্যরকম হয়ে গেছে। হান্নান ধীরে ধীরে বসে পড়ল। তার মনে হচ্ছিল যেন সে স্বপ্ন দেখছে। তুমি ভয় পাচ্ছ না? মিম জিজ্ঞাসা করল। হান্নান মাথা নাড়ল। না, জানি না কেন, কিন্তু তোমাকে দেখে ভয় লাগছে না। মিম একটু অবাক হল, তারপর মৃদু হাসল। অনেকে আমাকে দেখে পালিয়ে যায়, তুমি আলাদা। হান্নান লজ্জা পেল। আমি শুধু জানি না, মনে হচ্ছে তুমি খারাপ নও। মিম তার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন এক ঝলক আনন্দ ফুটে উঠল, যেন বহু বছর পর কেউ তাকে বিশ্বাস করেছে। তুমি ক্লান্ত, মিম বলল। চাও একটু বিশ্রাম নিতে? হান্নান মাথা নাড়ল। তার শরীর সত্যিই ক্লান্ত ছিল। মিম হাত নাড়তেই ঘরের এক কোণে একটা পুরনো খাট পরিষ্কার হয়ে গেল। হান্নান অবাক হয়ে তাকিয়ে রইল। ভয় পেও না, মিম বলল। এটা শুধু ছোট্ট একটা জাদু। হান্নান ধীরে ধীরে খাটে শুয়ে পড়ল। তার চোখ ভারী হয়ে আসছিল, কিন্তু ঘুমানোর আগে সে শেষবারের মতো মিমের দিকে তাকাল। তুমি একা থাকো এখানে? সে জিজ্ঞাসা করল। মিম কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, হ্যাঁ, অনেক দিন ধরে আমি একাই। তার কণ্ঠে এমন এক একাকিত্ব ছিল যা হান্নানের হৃদয় ছুঁয়ে গেল। এখন আর একা না, হান্নান অচেতনভাবে বলে ফেলল। মিম চমকে তার দিকে তাকাল।
তার চোখে যেন হালকা জল চিকচিক করছিল। হান্নান ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু সেই পুরনো বাড়ির ভিতরে শুরু হলো এক অদ্ভুত গল্প, এক সিএনজি চালক আর এক পরীর, যেখানে ভয় ধীরে ধীরে বদলে যাবে ভালোবাসায়। ভোরের হালকা আলো যখন ভাঙা জানালার ফাঁক দিয়ে ঘরের ভিতরে ঢুকতে শুরু করল, তখন হান্নানের ঘুম ধীরে ধীরে ভাঙল। সে প্রথমে বুঝতেই পারছিল না সে কোথায় আছে। মাথাটা একটু ভার লাগছিল, শরীরও ক্লান্ত। হঠাৎ করে তার চোখে পড়ল সেই পুরনো ছাদের ফাটল, দেওয়ালের খসে পড়ার রং, আর তখনই গত রাতের সব ঘটনা তার মনে পড়ে গেল। সে তাড়াক করে উঠে বসল। চারদিকে তাকিয়ে দেখল ঘরটা আগের মতোই নিঃশব্দ। কোথাও কোনো নীল আলো নেই, কোনো অদ্ভুত আভা নেই, যেন গতরাতের সবকিছুই ছিল একটা স্বপ্ন। হান্নান নিজের কপালে হাত দিয়ে ভাবল, আমি কি সত্যিই এসব দেখেছিলাম, নাকি সবই কল্পনা? ঠিক তখনই তার কানে এলো এক মৃদু কণ্ঠস্বর, তুমি জেগে গেছ? হান্নান চমকে উঠে পিছনে তাকাল। দরজার পাশে দাঁড়িয়ে আছে মিম, সেই একই সাদা পোশাক, সেই শান্ত চোখ, তবে দিনের আলোতে তাকে আরও বাস্তব লাগছে। হান্নানের বুকের ভিতরটা কেমন করে উঠল। সে হালকা হাসল। তুমি তাহলে সত্যিই আছো? মিম এগিয়ে এসে বলল, তুমি ভেবেছিলে আমি স্বপ্ন? হান্নান মাথা নাড়ল। হ্যাঁ, একটু তো তাই মনে হচ্ছিল। মিম মৃদু হেসে বলল, অনেকে প্রথমে তাই ভাবে। হান্নান খাট থেকে নেমে দাঁড়াল। তার চোখে এখন আর ভয়ের ছায়া নেই, বরং কৌতূহল। তুমি কি সবসময় এখানেই থাকো? সে জিজ্ঞেস করল। মিম জানালার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এই বাড়ির বাইরে আমি যেতে পারি না। হান্নান অবাক হয়ে বলল, কেন? মিম কিছুক্ষণ চুপ করে থাকল, যেন কোনো কষ্টের স্মৃতি মনে পড়েছে। তারপর ধীরে বলল, কারণ আমি বন্দী। এই বাড়ির সাথে আমার একটা অদৃশ্য বন্ধন আছে। হান্নানের মনে সহানুভূতি জাগল। তোমাকে কেউ এখানে আটকে রেখেছে? মিম সরাসরি উত্তর দিল না। সে শুধু বলল, একদিন বলবো সব, এখন না। হান্নান বুঝতে পারল বিষয়টা গভীর। সে আর জোর করল না। বাইরে তাকিয়ে দেখল বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার। তার মনে পড়ল তার সিএনজি। আমার গাড়িটা দেখতে হবে, সে বলল। আমি কি এখন যেতে পারি? মিম তার দিকে তাকিয়ে একটু থমকাল। তারপর বলল, তুমি যেতে পারো, কিন্তু তুমি কি আবার আসবে? প্রশ্নটা শুনে হান্নান একটু অবাক হল। সে নিজেও বুঝতে পারছিল না কেন, কিন্তু তার মন বলছিল সে আবার এখানে আসতে চায়। হ্যাঁ, সে ধীরে বলল, আমি আসব। মিমের চোখে তখন এক ঝলক আনন্দ ফুটে উঠল। আমি অপেক্ষা করব, সে বলল। হান্নান বাড়ির বাইরে বেরিয়ে এলো। সকালের আলোয় বাড়িটাকে আবার সেই ভয়ঙ্কর পরিত্যক্ত জায়গা হিসেবেই লাগছিল, কিন্তু তার মনে এখন আর কোনো ভয় নেই। সে সিএনজির কাছে গিয়ে দেখল আশ্চর্যজনকভাবে গাড়িটা একদম ঠিক আছে। সে ইঞ্জিন চালু করতেই সহজেই স্টার্ট নিল। হান্নান একটু অবাক হল, কিন্তু কিছু না ভেবে রাস্তায় বেরিয়ে পড়ল। সারা দিন সে কাজ করল, কিন্তু তার মন পড়েছিল সেই বাড়িতে। প্রতিটা যাত্রী নামানোর পর, প্রতিটা মোড় ঘোরার সময় তার মনে হচ্ছিল কখন আবার সন্ধে হবে, কখন সে আবার মিমের কাছে যাবে। তার জীবনে এমন অনুভূতি আগে কখনো আসেনি। সন্ধে নামতেই হান্নান আর নিজেকে আটকে রাখতে পারল না। সে সোজা সেই পরিত্যক্ত বাড়ির দিকে রওনা দিল। তার মনে কোনো ভয় নেই, বরং এক ধরনের অদ্ভুত টান। বাড়ির সামনে পৌঁছে সে সিএনজি থামাল। আজ আর বৃষ্টি নেই, আকাশে চাঁদের আলো। বাড়িটার চারপাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেও যেন একটা আহ্বান আছে। হান্নান ধীরে ধীরে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকতেই সেই হালকা নীল আলো আবার জ্বলে উঠল, আর তারপরই মিম তার সামনে এসে দাঁড়াল। তুমি এসেছ? মিমের কণ্ঠে ছিল খুশির সুর। হান্নান হেসে বলল, বলেছিলাম না আসব। মিম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাস করতে পারছে না। অনেকেই প্রতিশ্রুতি দেয়, কিন্তু ফিরে আসে না, সে বলল। হান্নান একটু গম্ভীর হয়ে বলল, আমি তাদের মতো না। এই কথাটা শুনে মিমের মুখে এক অদ্ভুত শান্তির হাসি ফুটে উঠল। তারা দুজন ধীরে ধীরে কথা বলতে শুরু করল। হান্নান তার জীবনের গল্প বলল, কিভাবে সে ছোটবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছে, কিভাবে তার বাবাকে হারিয়েছে, আর এখন কিভাবে তার মায়ের জন্য লড়াই করছে। মিম মন দিয়ে শুনছিল। মাঝে মাঝে তার চোখ ভিজে উঠছিল। তোমার জীবনটা খুব কঠিন, মিম বলল। হান্নান হালকা হেসে বলল, হ্যাঁ, কিন্তু এখন মনে হচ্ছে একটু সহজ হয়ে গেছে। কেন? মিম জানতে চাইল। হান্নান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কারণ এখন আমার সাথে কথা বলার মতো কেউ আছে। এই কথাটা শুনে মিমের চোখে জল চলে এলো। সে মুখ ঘুরিয়ে নিল, যেন হান্নান না দেখে। তুমিও একা ছিলে, তাই না? হান্নান জিজ্ঞেস করল। মিম ধীরে মাথা নাড়ল।
অনেক বছর ধরে আমি শুধু অপেক্ষা করেছি, কেউ আসবে, আমার সাথে কথা বলবে, কিন্তু কেউ থাকেনি। হান্নান ধীরে বলল, আমি থাকব। এই কথাটা যেন বাতাসে ভেসে রইল। মিম ধীরে তার দিকে তাকালো। তার চোখে তখন বিশ্বাস আর আশঙ্কার মিশ্রণ। তুমি পারবে? সে জিজ্ঞেস করল। হান্নান দৃঢ়ভাবে বলল, চেষ্টা করব। সেই রাতটা তারা গল্প করেই কাটিয়ে দিল। সময় যেন কেমন করে উড়ে গেল। হান্নান বুঝতেই পারল না কখন রাত গভীর হয়ে গেছে, কিন্তু আজ তার মনে কোনো ক্লান্তি নেই, বরং এক ধরনের শান্তি। সে অনুভব করছিল তার জীবনে কিছু একটা বদলাতে শুরু করেছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দু হল এই রহস্যময় পরী মিম। বাইরে চাঁদের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল, আর ভোরের আভা ফুটে উঠছিল আকাশে। কিন্তু এই পুরনো বাড়ির ভিতরে শুরু হয়ে গেছে এক নতুন সম্পর্কের গল্প, যেখানে একাকিত্ব ধীরে ধীরে জায়গা ছেড়ে দিচ্ছে বন্ধুত্বকে, আর সেই বন্ধুত্ব হয়তো একদিন রূপ নেবে গভীর ভালোবাসার। পরের দিন সকাল থেকেই হান্নানের মনে অদ্ভুত এক অস্থিরতা কাজ করতে লাগল। সে আগের মতো সিএনজি নিয়ে রাস্তায় বের হলেও তার মন আর কাজে বসছিল না। যাত্রী উঠছে, নামছে, ভাড়া দিচ্ছে, সবকিছুই যেন যান্ত্রিকভাবে চলছিল। কিন্তু তার চিন্তা ঘুরপাক খাচ্ছিল শুধু এক জায়গায়, সেই পুরনো বাড়ি আর মিম। গত রাতের প্রতিটা মুহূর্ত তার মাথায় বারবার ফিরে আসছিল। মিমের কথা, তার হাসি, তার চোখের সেই গভীর একাকিত্ব, সবকিছু যেন হান্নানের হৃদয়ে গেঁথে গেছে। সে নিজেকে প্রশ্ন করছিল, এটা কি সত্যিই ভালোবাসা নাকি শুধু সহানুভূতি? কিন্তু কোনো উত্তর সে খুঁজে পাচ্ছিল না। দুপুরের দিকে হঠাৎ তার এক বন্ধু রাস্তার পাশে দাঁড়িয়ে ডাক দিল, এই হান্নান, এত চিন্তায় আছিস কেন? হান্নান চমকে উঠে তাকালো, তারপর হালকা হেসে বলল, কিছু না, এমনি। বন্ধু মজা করে বলল, মনে হচ্ছে প্রেমে পড়ছিস। কথাটা শুনে হান্নান একটু থমকে গেল। সে হেসে উড়িয়ে দিলেও তার ভিতরে একটা অদ্ভুত কম্পন অনুভব করল। বিকেলের দিকে কাজ শেষ করে সে আর দেরি করল না, সরাসরি সেই বাড়ির দিকে রওনা দিল। আজ তার মনে এক ধরনের টান আগের চেয়েও বেশি। বাড়ির কাছে পৌঁছে সে লক্ষ্য করল আজ পরিবেশটা একটু অন্যরকম। বাতাসে একটা ঠান্ডা শীতলতা আছে, আর চারপাশে অস্বাভাবিক নিস্তব্ধতা। সে ধীরে ধীরে ভিতরে ঢুকল, কিন্তু আজ কোনো নীল আলো নেই, কোনো শব্দও নেই। মিম, সে ডাকল। কোনো উত্তর এলো না। তার বুকের ভিতরটা হালকা কেঁপে উঠল। মিম, তুমি কোথায়? সে আবার ডাকল। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে হালকা আলো জ্বলে উঠল। আলোটা ধীরে ধীরে বড় হতে লাগল, আর তার মাঝখান থেকে মিম বেরিয়ে এলো। কিন্তু আজ তাকে একটু ক্লান্ত দেখাচ্ছিল। তার মুখে সেই আগের মতো উজ্জ্বলতা নেই। তুমি এসেছ? মিম ধীরে বলল। হান্নান তার কাছে এগিয়ে গেল। তুমি ঠিক আছো? তোমাকে কেমন যেন লাগছে। মিম হালকা হাসল। আমি ঠিক আছি, শুধু একটু দুর্বল লাগছে। কেন? হান্নান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। মিম কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, এই পৃথিবীতে বেশিক্ষণ থাকা আমার জন্য সহজ না। হান্নান অবাক হয়ে বলল, মানে? মিম ধীরে ধীরে বলল, আমি এই বাড়ির সাথে বাধা। যখন আমি বেশি শক্তি ব্যবহার করি বা বেশি সময় কারো সাথে কথা বলি, তখন আমার শক্তি কমে যায়। এই কথা শুনে হান্নানের মনটা খারাপ হয়ে গেল। তাহলে আমি কি তোমার জন্য সমস্যা হয়ে যাচ্ছি? সে কষ্টের সুরে বলল। মিম দ্রুত মাথা নাড়ল। না না, তুমি সমস্যা না, তুমি বরং আমার জীবনের একমাত্র সুখ। এই কথাটা শুনে হান্নানের বুকটা কেমন করে উঠল। সে ধীরে বলল, তাহলে আমি তোমার কাছ থেকে দূরে থাকব না। মিম তার দিকে তাকিয়ে রইল। তার চোখে এক অদ্ভুত অনুভূতি, ভালোবাসা, ভয় আর অনিশ্চয়তার মিশ্রণ। তুমি জানো না হান্নান, এই সম্পর্ক কতটা কঠিন হতে পারে, মিম বলল। হান্নান দৃঢ়ভাবে বলল, আমি কষ্টকে ভয় পাই না। মিম একটু চুপ করে থেকে বলল, কিন্তু আমি পাই, কারণ আমি জানি একদিন হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে। হান্নান এগিয়ে এসে বলল, আমি যদি না যাই? মিম হালকা হেসে বলল, মানুষ কখনো স্থির থাকে না হান্নান, একদিন না একদিন সবাই চলে যায়। হান্নান কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এই মুহূর্তে আমি তোমার সাথে থাকতে চাই। এই কথাটা শুনে মিমের চোখে জল এসে গেল। সে মুখ ফিরিয়ে নিল। হান্নান ধীরে তার কাছে গিয়ে বলল, তুমি কাঁদছ? মিম চোখ মুছে বলল, অনেক বছর পর কেউ আমার জন্য এমন কথা বলছে তাই। হান্নান তার পাশে বসে পড়ল। তারা দুজন কিছুক্ষণ চুপচাপ রইল। নিস্তব্ধতার মাঝেও যেন অনেক কথা বলা হয়ে যাচ্ছিল। হঠাৎ মিম বলল,
তুমি কি আমাকে বিশ্বাস করো? হান্নান বিনা দ্বিধায় বলল, হ্যাঁ। যদি আমি বলি এই বাড়ির মধ্যে একটা গোপন রহস্য আছে? মিম জিজ্ঞেস করল। হান্নান কৌতূহলী হয়ে বলল, কি রহস্য? মিম চারদিকে তাকাল, যেন কেউ শুনছে কি না দেখছে। তারপর ধীরে বলল, এই বাড়ির ভিতরে একটা পুরনো শক্তি লুকিয়ে আছে, যেটা আমাকে এখানে আটকে রেখেছে। হান্নানের চোখ বড় হয়ে গেল। তুমি কি সেই শক্তি থেকে মুক্তি পেতে পারো? সে জিজ্ঞেস করল। মিম মাথা নাড়ল। একটা উপায় আছে, কিন্তু সেটা খুব ঝুঁকিপূর্ণ। কি উপায়? হান্নান আগ্রহ নিয়ে বলল। মিম তার দিকে তাকিয়ে বলল, যদি কেউ আমাকে সত্যিকারের ভালোবাসে আর সেই ভালোবাসা দিয়ে এই বাড়ির অভিশাপ ভাঙতে চায়, তাহলে আমি মুক্তি পেতে পারি। এই কথা শুনে হান্নান থমকে গেল। তার মনে হাজারো প্রশ্ন জাগল। তাহলে আমি কি তোমাকে মুক্ত করতে পারি? সে ধীরে জিজ্ঞেস করল। মিম চুপ করে থাকল, তার চোখে ভয় স্পষ্ট। আমি জানি না, কারণ এর জন্য অনেক বড় মূল্য দিতে হতে পারে, সে বলল। হান্নান দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রস্তুত। মিম অবাক হয়ে তার দিকে তাকাল। তুমি বুঝতে পারছ না হান্নান, এই পথে গেলে তুমি হয়তো সব কিছু হারাতে পারো, সে বলল। হান্নান মৃদু হেসে বলল, আমার হারানোর মতো খুব বেশি কিছু নেই, কিন্তু তোমাকে হারাতে চাই না। এই কথাটা শুনে মিম আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে ধীরে হান্নানের দিকে হাত বাড়াল। প্রথমবারের মতো তাদের হাত স্পর্শ করল। সেই স্পর্শে হান্নান এক অদ্ভুত উষ্ণতা অনুভব করল, আর মিমের শরীর হালকা কেঁপে উঠল। যেন দুই ভিন্ন জগতের মানুষ প্রথমবার একে অপরকে সত্যিকারের ছুঁয়ে দেখল। সেই মুহূর্তে তারা দুজনেই বুঝতে পারল, তাদের সম্পর্ক আর শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ধীরে ধীরে রূপ নিচ্ছে গভীর, অটুট ভালোবাসায়। কিন্তু সেই ভালোবাসার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অজানা ভবিষ্যৎ, যেখানে মুক্তি আছে, কিন্তু তার সাথে আছে ত্যাগ, কষ্ট আর বিপদের ছায়া। সেই রাতের পর হান্নানের জীবনে যেন এক অদ্ভুত পরিবর্তন এসে গেল। সে আগের মতোই সিএনজি চালাত, মানুষের ভিড়ের মাঝে থাকত, কিন্তু তার মন পড়ে থাকত সেই পুরনো বাড়িতে, মিমের কাছে। প্রতিদিন সন্ধে নামলেই তার বুকের ভেতরটা অস্থির হয়ে উঠত, যেন কেউ তাকে ডেকে নিচ্ছে, আর সে সবকিছু ফেলে ছুটে যেত সেই রহস্যময় বাড়ির দিকে। দিন যেতে লাগল, আর তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগল। তারা কথা বলত, হাসত, কখনো কখনো নীরবতায় ডুবে থাকত, কিন্তু সেই নীরবতাতেও ছিল এক অদ্ভুত বোঝাপড়া। হান্নান বুঝতে পারছিল সে সত্যিই মিমকে ভালোবেসে ফেলেছে, আর মিমও ধীরে ধীরে তার প্রতি নিজের অনুভূতি লুকাতে পারছিল না। কিন্তু এই ভালোবাসার মাঝেই এক অদৃশ্য ভয়ের ছায়া ঘুরে বেড়াচ্ছিল, যেটা দুজনেই অনুভব করত, কিন্তু কেউ সরাসরি বলতে চাইত না। একদিন সন্ধ্যায় হান্নান আগের মতো বাড়িতে ঢুকতেই দেখল আজ পরিবেশটা অস্বাভাবিকভাবে ঠান্ডা, বাতাস যেন ভারী হয়ে আছে, আর সেই পরিচিত নীল আলোটাও আজ একটু ম্লান। মিম, হান্নান ডাকল। কিছুক্ষণ কোনো সাড়া এলো না। তার বুক ধকধক করতে লাগল। হঠাৎ করেই ঘরের মাঝখানে আলো জ্বলে উঠল, আর মিম ধীরে ধীরে দৃশ্যমান হল, কিন্তু আজ তাকে আগের চেয়েও দুর্বল লাগছিল। তার মুখ ফ্যাকাশে, চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তুমি এত দেরি করলে কেন? মিমের কণ্ঠে ছিল কষ্টের সুর। হান্নান অবাক হয়ে বলল, আমি তো প্রতিদিনের মতোই সময়ে এসেছি। মিম কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমার কাছে সময়টা অন্য রকম। আমি যত বেশি তোমার জন্য অপেক্ষা করি, তত বেশি আমার শক্তি কমে যায়। এই কথা শুনে হান্নানের বুকটা মোচড় দিয়ে উঠল। তাহলে আমি কি তোমার ক্ষতি করছি? সে ব্যথিত কণ্ঠে বলল। মিম ধীরে মাথা নাড়ল। না, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ, কিন্তু এই সুখটাই আমার জন্য বিপদ হয়ে উঠছে। হান্নান কিছু বুঝতে পারছিল না। আমি কিছুই বুঝতে পারছি না মিম, সে বলল। মিম গভীর নিঃশ্বাস নিয়ে বলল, এই বাড়ির অভিশাপ শুধু আমাকে আটকে রাখে না, এটা আমার অনুভূতিগুলোকেও নিয়ন্ত্রণ করে। আমি যত বেশি ভালোবাসা অনুভব করি, তত বেশি এই অভিশাপ শক্তিশালী হয়ে ওঠে। হান্নান স্তব্ধ হয়ে গেল। মানে, আমাদের ভালোবাসাই তোমার জন্য বিপদ? সে ধীরে বলল। মিম চোখ নামিয়ে বলল, হ্যাঁ, আর এই কারণেই আমি ভয় পাই। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। বাইরে বাতাসের শব্দ শোনা যাচ্ছিল, যেন প্রকৃতিও এই কথাগুলোর ভার অনুভব করছে। হান্নান ধীরে বলল, তাহলে আমরা কি করব? মিম তার দিকে তাকালো। তার চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা। আমাদের সত্যটা জানতে হবে,
সে বলল। এই অভিশাপ কিভাবে তৈরি হয়েছে আর কিভাবে এটা ভাঙা যায় তা খুঁজে বের করতে হবে। হান্নান মাথা নাড়ল। আমি তোমার সাথে আছি। মিম ধীরে ধীরে ঘরের এক কোণের দিকে এগিয়ে গেল। সেখানে একটা পুরনো কাঠের আলমারি ছিল, যেটা এতদিন হান্নানের চোখে পড়েনি। মিম হাত তুলে আলমারির দরজায় স্পর্শ করতেই সেটা নিজে থেকেই খুলে গেল। ভিতরে ছিল অনেক পুরনো বই, ধুলায় ঢাকা। এগুলো এই বাড়ির ইতিহাস, মিম বলল। আমি অনেক বছর ধরে এগুলো পড়ার চেষ্টা করেছি, কিন্তু সব বুঝতে পারিনি। হান্নান এগিয়ে এসে একটা বই হাতে নিল। বইটা খুলতেই ধুলোর গন্ধে তার নাক ঝাঁঝরা হয়ে উঠল। পাতাগুলো হলদেটে, কিন্তু তাতে অদ্ভুত কিছু চিহ্ন আর লেখা ছিল। এগুলো তো আমি পড়তেই পারছি না, হান্নান বলল। এগুলো মানুষের ভাষা না, এটা এক পুরনো জাদুর ভাষা। হান্নান অবাক হয়ে বলল, তুমি কি এগুলো বুঝতে পারো? মিম মাথা নাড়ল। আংশিক, কিন্তু সব না। তারা দুজন মিলে বইগুলো খুঁজতে লাগল। অনেক খোঁজাখুঁজির পর মিম হঠাৎ একটা পৃষ্ঠা দেখে থেমে গেল। তার চোখ বড় হয়ে গেল। আমি কিছু পেয়েছি, সে ফিসফিস করে বলল। হান্নান দ্রুত তার পাশে গিয়ে দাঁড়াল। কি? সে জিজ্ঞেস করল। মিম ধীরে পড়তে লাগল। অনেক বছর আগে এই বাড়ির মালিক ছিল এক শক্তিশালী জাদুকর। সে এক পরীকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সেই পরী তার ভালোবাসা গ্রহণ করেনি। রাগে আর প্রতিশোধে সে সেই পরীকে এই বাড়ির সাথে বেঁধে দেয়, এক অভিশাপ দিয়ে, যাতে সে চিরকাল এখানে বন্দী থাকে। হান্নানের বুক কেঁপে উঠল। তাহলে তুমি সেই অভিশপ্ত পরী? সে জিজ্ঞেস করল। মিম চোখ বন্ধ করে মাথা নাড়ল। হ্যাঁ, আমি সেই অভিশপ্ত পরী। হান্নান কিছুক্ষণ কথা বলতে পারল না। তার মাথায় যেন ঝড় বয়ে গেল। তাহলে সেই জাদুকর? সে জিজ্ঞেস করল। মিম ধীরে বলল, সে অনেক আগেই মারা গেছে, কিন্তু তার রেখে যাওয়া অভিশাপ এখনও রয়ে গেছে। আর মুক্তির উপায়? হান্নান আগ্রহ নিয়ে বলল। মিম পৃষ্ঠাটা দেখিয়ে বলল, এখানে লেখা আছে, যদি কোনো মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে এই পরীর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে রাজি হয়, তাহলে অভিশাপ ভাঙতে পারে। হান্নানের বুক ধক করে উঠল। সবচেয়ে প্রিয় জিনিস? সে ফিসফিস করে বলল। মিম তার দিকে তাকাল। হ্যাঁ, আর সেই জিনিসটা কি হবে সেটা মানুষকেই নির্ধারণ করতে হবে। হান্নান গভীর চিন্তায় পড়ে গেল। তার জীবনের সবচেয়ে প্রিয় কি? তার মা, তার স্বপ্ন, নাকি তার নিজের জীবন? প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খেতে লাগল। মিম ধীরে বলল, আমি চাই না তুমি আমার জন্য কিছু হারাও। আমি এভাবেই থাকতে পারি। হান্নান উথুরে তার দিকে তাকাল। না, তুমি এভাবে থাকতে পারো না, সে দৃঢ়ভাবে বলল। তুমি মুক্তি পাওয়ার যোগ্য। মিমের চোখ ভিজে উঠল। কিন্তু তোমার কি হবে? সে জিজ্ঞেস করল। হান্নান হালকা হাসল। আমার কথা পরে ভাবব, আগে তোমাকে বাঁচাতে হবে। এই কথাটা শুনে মিম আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হান্নানের দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে ছিল ভালোবাসা, ভয় আর এক অজানা ভবিষ্যতের প্রতিশ্রুতি। কিন্তু তারা দুজনেই জানত, এখন যে পথে তারা হাঁটছে সেটা সহজ না। সামনে অপেক্ষা করছে এক কঠিন সিদ্ধান্ত, যেখানে ভালোবাসা প্রমাণ করতে হবে ত্যাগের মাধ্যমে। আর সেই ত্যাগ হয়তো তাদের জীবনটাই বদলে দেবে চিরকালে। সেই রাতের আলিঙ্গনের পর হান্নান আর মিমের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কথার প্রয়োজন যেন আর ততটা নেই, কারণ দুজনেই বুঝে গেছে তাদের সামনে যে পথ তা সহজ নয়। হান্নান ধীরে ধীরে মিমের কাছ থেকে সরে এসে তার চোখের দিকে তাকাল। সেই চোখে ভালোবাসা যেমন ছিল, তেমনি ছিল গভীর ভয়। হান্নান মৃদুস্বরে বলল, আমাদের আর দেরি করা ঠিক হবে না মিম, যত দ্রুত সম্ভব এই অভিশাপ ভাঙার উপায় খুঁজে বের করতে হবে। মিম কিছুক্ষণ চুপ করে থাকল, যেন নিজের ভেতরের দ্বন্দ্বের সাথে লড়ছে। তারপর ধীরে বলল, কিন্তু তুমি কি সত্যিই প্রস্তুত? তুমি জানো না তোমাকে কি ত্যাগ করতে হতে পারে? হান্নান হালকা হেসে বলল, আমি গরিব মানুষ মিম, আমার তেমন কিছুই নেই। হারানোর ভয় আমার অনেক আগেই চলে গেছে। মিম তার দিকে গভীরভাবে তাকিয়ে বলল, না হান্নান, তোমার আছে, তোমার মা আছে, তোমার জীবন আছে, আর এখন তোমার ভালোবাসাও আছে। কথাগুলো শুনে হান্নান কিছুক্ষণ চুপ করে গেল। সে বুঝতে পারছিল বিষয়টা এতটা সহজ না, কিন্তু তারপরেও তার মন একটাই কথা বলছিল, সে মিমকে এভাবে বন্দি থাকতে দিতে পারে না। আমি ঠিক করে ফেলেছি, সে দৃঢ় কণ্ঠে বলল, যাই হোক, আমি তোমাকে মুক্ত করব। মিমের চোখ ভিজে উঠল। তুমি এতটা কেন করছো আমার জন্য? সে কাঁপা গলায় জিজ্ঞেস করল। হান্নান ধীরে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা শুনে চারপাশের বাতাস যেন থমকে গেল।
মিম স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন অশ্রু চিকচিক করছে, কিন্তু সেই অশ্রুর মাঝে ছিল এক অদ্ভুত আনন্দ। এই শব্দটা আমি অনেক বছর শুনিনি, সে আস্তে বলল। হান্নান তার হাত ধরে বলল, এটা শুধু শব্দ না মিম, এটা আমার সত্য। কিছুক্ষণ তারা দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর মিম ধীরে বলল, ঠিক আছে, তাহলে আমাদের আজই শুরু করতে হবে। হান্নান মাথা নাড়ল। কি করতে হবে? মিম তাকে নিয়ে বাড়ির আরও ভিতরের দিকে গেল। এতদিন হান্নান এই অংশটা দেখেনি। এখানে পরিবেশটা আরও অন্ধকার, আরও ঠান্ডা। দেয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকা, যেগুলো দেখতে ভয়ঙ্কর লাগছিল। এই জায়গাটাই অভিশাপের কেন্দ্র, মিম বলল। এখান থেকেই সেই জাদুকর তার শক্তি ব্যবহার করেছিল। হান্নানির বুকের ভিতরটা ধকধক করতে লাগল, কিন্তু সে নিজেকে সামলে রাখল। এখন সে জিজ্ঞেস করল। মিম মাটির দিকে ইশারা করল। সেখানে একটা পুরনো বৃত্ত আঁকা, যার মাঝখানে কিছু চিহ্ন খোদাই করা। এই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে তোমাকে শপথ নিতে হবে, মিম বলল, যে তুমি সত্যিকারের ভালোবাসা দিয়ে আমাকে মুক্ত করতে চাও, আর এর জন্য যা কিছু ত্যাগ করতে হয় তুমি প্রস্তুত। হান্নান এক মুহূর্তও দেরি করল না। সে বৃত্তের মধ্যে গিয়ে দাঁড়াল। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। এখন কি বলবো? সে জিজ্ঞেস করল। মিম ধীরে ধীরে মন্ত্রের মতো কিছু শব্দ উচ্চারণ করতে লাগল, আর হান্নান তার কথা অনুসরণ করল। আমি হান্নান, আমার হৃদয়ের সমস্ত সত্যতা দিয়ে প্রতিজ্ঞা করছি, আমি মিমকে ভালোবাসি, আর তাকে মুক্ত করার জন্য আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতেও প্রস্তুত। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, কোনো দ্বিধা নেই। হঠাৎ করে চারপাশে ঝড়ের মতো বাতাস বইতে শুরু করল। দেয়ালের চিহ্নগুলো জলজল করতে লাগল। মাটির বৃত্ত থেকে এক অদ্ভুত আলো বের হয়ে হান্নানকে ঘিরে ফেলল। সে অনুভব করল তার শরীরের ভেতর দিয়ে যেন একটা শক্তি প্রবাহিত হচ্ছে। ভয়ে চিৎকার করে উঠল মিম, হান্নান, সাবধানে! কিন্তু হান্নান নড়ল না। সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার সামনে এক দৃশ্য ভেসে উঠল। সে দেখল তার মা একা বসে আছে, তার জন্য অপেক্ষা করছে। তার চোখে পানি, মুখে কষ্টের ছাপ। হান্নানের বুক কেঁপে উঠল। এই কি আমার সবচেয়ে প্রিয়? সে মনে মনে ভাবল। তারপর আবার দৃশ্যটা বদলে গেল। সে দেখল তার নিজের জীবন, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ, সব কিছু। আর তারপর সে দেখল মিমকে, একাকী, অন্ধকারে বন্দী, তার জন্য অপেক্ষা করছে। হান্নানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তার সামনে যেন একটা কঠিন প্রশ্ন দাঁড়িয়ে গেল। সে কি ত্যাগ করবে? তার মা, তার জীবন, নাকি তার নিজের সুখ? ঠিক তখনই একটা গভীর, ভয়ঙ্কর কণ্ঠ চারপাশে ভেসে উঠল। ত্যাগ ছাড়া মুক্তি নেই। হান্নান চোখ খুলে চারদিকে তাকাল। পরিবেশটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। মিম দূরে দাঁড়িয়ে কাঁদছে। থামো হান্নান, এটা বন্ধ করো! সে চিৎকার করছে। কিন্তু হান্নান জানত এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। সে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত, সে ধীরে বলল। হঠাৎ আলোটা আরও তীব্র হয়ে উঠল। তার শরীর কাঁপতে লাগল। সে অনুভব করল তার ভেতর থেকে কিছু একটা বের হয়ে যাচ্ছে, কিছু খুব মূল্যবান, খুব গুরুত্বপূর্ণ। মিম দৌড়ে এসে বৃত্তের বাইরে দাঁড়িয়ে কাঁদছে। না, থামো, আমি মুক্তি চাই না, যদি তোমাকে হারাতে হয়। কিন্তু ততক্ষণে সব কিছু শুরু হয়ে গেছে। আলো, বাতাস আর সেই ভয়ঙ্কর কণ্ঠ, সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হল। আর সেই মুহূর্তে হান্নান বুঝতে পারল এই ত্যাগের মূল্য সে হয়তো কল্পনাও করতে পারেনি। আলোটা যখন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল, তখন হান্নান অনুভব করল যেন তার শরীর আর মন আলাদা হয়ে যাচ্ছে। সে দাঁড়িয়ে আছে সেই জাদুর বৃত্তের ভেতরে, কিন্তু তার ভেতরের কিছু একটা ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে। চারপাশে ঘূর্ণির মতো বাতাস ঘুরছে। দেয়ালের অদ্ভুত চিহ্নগুলো জলজল করছে, আর সেই অদৃশ্য কণ্ঠ বারবার প্রতিধ্বনিত হচ্ছে, ত্যাগ ছাড়া মুক্তি নেই, ত্যাগ ছাড়া মুক্তি নেই। মিম বৃত্তের বাইরে দাঁড়িয়ে কাঁদছে। তার চোখে আতঙ্ক, কণ্ঠে অসহায়তা। হান্নান, দয়া করে থামো, আমি মুক্তি চাই না, আমি তোমাকে হারাতে চাই না। কিন্তু হান্নান যেন অন্য এক জগতে ঢোকে গেছে। তার চোখের সামনে আবার সেই দৃশ্যগুলো ভেসে উঠতে লাগল। তার মা, তার ছোট্ট ঘর, তার কষ্টের জীবন, আর তারপর মিমের হাসি, তার চোখের সেই একাকিত্ব। এই দুই জগতের মাঝে দাঁড়িয়ে হান্নান বুঝতে পারছিল তাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। হঠাৎ করে সেই ভয়ঙ্কর কণ্ঠ আরও পরিষ্কার হয়ে উঠল।
তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি মানুষ? বলো, কি ত্যাগ করবে তুমি? হান্নানের বুক ধকধক করতে লাগল। সে নিজের মনে প্রশ্ন করল, তার সবচেয়ে প্রিয় কি? তার মা, যে তাকে এত কষ্ট করে বড় করেছে, নাকি তার নিজের জীবন, যার জন্য সে এতদিন সংগ্রাম করেছে, নাকি মিম, যে তার জীবনে নতুন আলো নিয়ে এসেছে? এই প্রশ্নের উত্তর যেন তার বুক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল। হঠাৎ করে সে মনে করল, তার মা তাকে ছোটবেলায় কি বলত, সত্যিকারের ভালোবাসা মানে নিজের সুখের চেয়ে অন্যের সুখকে বড় করে দেখা। সেই কথা তার হৃদয়ে বাজতে লাগল। হান্নান চোখ বন্ধ করল। তার মুখে ধীরে ধীরে একটা শান্ত ভাব ফুটে উঠল। আমার সবচেয়ে প্রিয়, সে আস্তে বলল, আমার নিজের জীবন। এই কথাটা উচ্চারণ করতেই চারপাশে যেন বজ্রপাতের মতো শব্দ হল। বাতাস হঠাৎ থেমে গেল, তারপর আবার প্রচণ্ড শক্তিতে ঘুরতে শুরু করল। মিম স্তব্ধ হয়ে গেল। না, না হান্নান, এটা করো না, সে চিৎকার করে উঠল। কিন্তু হান্নান এবার চোখ খুলে তার দিকে তাকাল। তার চোখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত শান্তি। তুমি মুক্তি পাওয়ার যোগ্য মিম, সে মৃদু হেসে বলল। আমার জীবন যদি তোমাকে মুক্ত করতে পারে, তাহলে সেটা আমার জন্য সবচেয়ে বড় সুখ। মিম ভেঙে পড়ল। সে বৃত্তের দিকে ছুটে এলো, কিন্তু একটা অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দিল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি এমন ভালোবাসা চাইনি, আমি শুধু তোমাকে চেয়েছিলাম, তোমার জীবন না। হান্নান ধীরে বলল, এই ভালোবাসাই তো সত্যি মিম। তার কথা শেষ হতেই সেই আলো হঠাৎ করে তার শরীরের ভেতরে ঢুকে পড়তে লাগল। সে অনুভব করল, তার শক্তি ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে, তার পা দুর্বল হয়ে আসছে, শরীর কাঁপছে, কিন্তু তার মুখে এখনও সেই শান্ত হাসি। চারপাশের চিহ্নগুলো একসাথে জ্বলে উঠল, আর মাটির বৃত্তটা যেন আগুনের মতো জ্বলতে শুরু করল। সেই ভয়ঙ্কর কণ্ঠ আবার বলল, ত্যাগ গৃহীত হয়েছে। তারপর সবকিছু হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, আলো নিভে গেল, আর ঘরের ভিতর নেমে এলো এক গভীর অন্ধকার। হান্নান ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। মিম চিৎকার করে উঠল, হান্নান! সে দৌড়ে এসে তার পাশে বসে পড়ল। এবার আর কোনো শক্তি তাকে আটকায়নি। সে হান্নানের মাথা কোলে তুলে নিল। তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছে। তুমি কেন করলে এটা? সে কাঁদতে কাঁদতে বলল, আমি তো তোমাকে হারাতে চাইনি। হান্নান কষ্ট করে চোখ খুলল। তার নিঃশ্বাস ধীর হয়ে এসেছে। আমি তোমাকে হারাতে চাইনি মিম, সে আস্তে বলল, তাই তো তোমাকে মুক্ত করলাম। মিম কাঁদতে কাঁদতে বলল, আমি মুক্তি চাই না যদি তুমি না থাকো। হান্নান মৃদু হাসল, তুমি মুক্তি পাও, এইটাই আমার শান্তি। তার কণ্ঠ ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। মিম অনুভব করল, তার শরীরের ভেতরে এক নতুন শক্তি জাগছে। সে আর আগের মতো দুর্বল নয়, তার চারপাশে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়তে লাগল। সে বুঝতে পারল, অভিশাপ ভেঙে গেছে, সে আর এই বাড়ির সাথে বাঁধা নেই। কিন্তু সেই আনন্দের মাঝেই তার বুকটা ফেটে যাচ্ছিল, কারণ যে মানুষটা তাকে এই মুক্তি দিয়েছে, সে তার সামনে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। না, না, এটা হতে পারে না, মিম ফিসফিস করে বলল। সে হান্নানের মুখে হাত রেখে বলল, তুমি আমাকে একা রেখে যেতে পারো না, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে। হান্নানের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। তার শেষ শক্তিটুকু দিয়ে সে বলল, আমি সব সময় তোমার সাথে থাকব। তারপর তার হাতটা ধীরে নিচে পড়ে গেল, তার নিঃশ্বাস থেমে গেল। মুহূর্তের মধ্যে চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল। মিম স্তব্ধ হয়ে বসে রইল। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে, কিন্তু সে কোনো শব্দ করতে পারছে না। এই মুক্তি তার কাছে এখন অভিশাপের মতো লাগছিল। সে ধীরে হান্নানকে বুকে জড়িয়ে ধরল। তুমি আমাকে মুক্তি দিলে, কিন্তু আমার হৃদয়কে বন্দী করে গেলে, সে কাঁপা গলায় বলল। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখিরা ডাকছে, নতুন দিনের সূচনা হচ্ছে। কিন্তু সেই পুরনো বাড়ির ভিতরে এক ভালোবাসার গল্প শেষ হয়ে গেল। এক এমন ভালোবাসা, যেখানে একজন তার জীবন দিয়ে অন্যজনকে মুক্তি দিয়েছে, আর সেই মুক্তির মূল্য ছিল সবচেয়ে বড়, প্রিয় মানুষকে চিরতরে হারানো। ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়লেও সেই পুরনো বাড়ির ভেতরে যেন সময় থেমেছিল। মিম এখনও হান্নানের নিথর দেহটা বুকে জড়িয়ে বসে আছে। তার চোখের পানি থামছে না, কিন্তু তার মুখে এক অদ্ভুত স্থিরতা, যেন সে এখনও বিশ্বাস করতে পারছে না যা ঘটেছে তা সত্যি। চারপাশের দেয়ালগুলো, সেই পুরনো চিহ্নগুলো, সবকিছুই যেন নতুন করে শান্ত হয়ে গেছে। অভিশাপের শক্তি আর নেই। সেই ভয়ঙ্কর ঠান্ডা পরিবেশটাও যেন মিলিয়ে গেছে। কিন্তু এই শান্তির মাঝেই সবচেয়ে বড় শূন্যতা।
হান্নান আর নেই। মিম ধীরে ধীরে তার মুখের দিকে তাকাল। তুমি বলেছিলে তুমি সবসময় আমার সাথে থাকবে, সে আস্তে বলল, কণ্ঠ ভেঙে যাচ্ছে। তাহলে এখন কেন এভাবে চলে গেলে? তার কথার কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। বাইরে পাখির ডাক, দূরে মানুষের চলাচলের শব্দ, সবকিছুই যেন এই ঘরের ভেতরের বাস্তবতার সাথে বেমানান। অনেকক্ষণ পর মিম ধীরে ধীরে হান্নানের দেহটা মাটিতে শুইয়ে দিল। তার হাত কাঁপছে, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করছে। সে এখন মুক্ত, এই বাড়ির বাইরে যেতে পারবে, নতুন জীবন শুরু করতে পারবে। কিন্তু সেই স্বাধীনতা এখন তার কাছে অর্থহীন, কারণ যার জন্যে সে এই মুক্তি পেল সে আর নেই। মিম ধীরে উঠে দাঁড়াল। তার শরীর থেকে এখন হালকা এক সোনালি আভা বের হচ্ছে। এই শক্তি সে আগে কখনো অনুভব করেনি। সে বুঝতে পারল অভিশাপ ভাঙার সাথে সাথে তার পরীর আসল শক্তিগুলো ফিরে এসেছে। কিন্তু এই শক্তি তার কাছে আনন্দ নয়, বরং এক বোঝা। সে চারদিকে তাকাল। এই বাড়ি, এই ঘর, এই স্মৃতিগুলো সবকিছু এখন তার কাছে কষ্টের প্রতীক। হঠাৎ সে অনুভব করল তার ভেতরে একটা অদ্ভুত শক্তি কাজ করছে, একটা টান, যেন কিছু একটা তাকে ডাকছে। সে চোখ বন্ধ করল। তার মনে ভেসে উঠল সেই পুরনো বইয়ের কথা, সেই জাদুর নিয়মগুলো। ত্যাগ গৃহীত হয়েছে। সেই কণ্ঠ আবার তার মনে প্রতিধ্বনিত হল, কিন্তু এবার সে অন্য কিছু অনুভব করল, একটা অসম্পূর্ণতা। না, এটা শেষ হতে পারে না, মিম ফিসফিস করে বলল। সে হান্নানের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল, তার হাত দুটো হান্নানের বুকে রাখল। তুমি আমাকে মুক্তি দিয়েছ, কিন্তু আমি তোমাকে ছাড়াই পৃথিবীতে থাকতে পারব না। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, আর সেই অশ্রু হান্নানের বুকে পড়তেই হালকা আলো ছড়িয়ে পড়ল। মিম চমকে উঠল। এটা কি? সে আস্তে বলল। সে আবার চেষ্টা করল, তার সমস্ত শক্তি দিয়ে, তার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে সে হান্নানের দিকে মনোযোগ দিল। যদি সত্যিকারের ভালোবাসা অভিশাপ ভাঙতে পারে, তাহলে কি সেটা জীবন ফিরিয়ে আনতেও পারে? এই প্রশ্নটা তার মনে জাগল। সে চোখ বন্ধ করে নিজের সমস্ত শক্তি একত্র করল। তার শরীর থেকে এক উজ্জ্বল আলো বের হতে লাগল। ঘরের ভেতর সেই আলো ছড়িয়ে পড়ল। দেওয়ালগুলো আবার জ্বলজ্বল করতে শুরু করল, কিন্তু এবার সেই আলো ভয়ঙ্কর নয়, বরং কোমল আর উষ্ণ। আমি তোমাকে হারাতে পারি না হান্নান, মিম কাপা গলায় বলল। তুমি শুধু আমাকে মুক্তি দাওনি, তুমি আমাকে ভালোবাসা কি তা শিখিয়েছ, আর সেই ভালোবাসা আমাকে তোমাকে ফিরিয়ে আনতে শক্তি দিচ্ছে। আলোটা ধীরে ধীরে হান্নানের দেহের চারপাশে জড়ো হতে লাগল। তার নিথর শরীর হালকা কেঁপে উঠল। মিমের শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে জানে না এটা কাজ করবে কিনা, কিন্তু সে থামছে না। ফিরে এসো প্লিজ, সে বারবার বলতে লাগল। হঠাৎ করে হান্নানের আঙুলটা একটু নড়ল। মিমের চোখ বড় হয়ে গেল। হান্নান, সে ডাকল। তারপর ধীরে ধীরে হান্নানের বুকে শ্বাসের ওঠানামা দেখা গেল, খুব হালকা কিন্তু স্পষ্ট। মিমের চোখে আনন্দের অশ্রু ভরে উঠল। তুমি তুমি ফিরে আসছ, সে কাঁপা গলায় বলল। কয়েক মুহূর্ত পর হান্নানের চোখের পাতা কাঁপল। তারপর ধীরে ধীরে সে চোখ খুলল। তার দৃষ্টি ঝাপসা, কিন্তু সামনে মিমকে দেখে সে হালকা হাসল। আমি কি এখনও বেঁচে আছি? সে দুর্বল কণ্ঠে বলল। মিম হেসে কেঁদে ফেলল। হ্যাঁ, তুমি বেঁচে আছো, তুমি আমার কাছে ফিরে এসেছ, সে বলল। হান্নান ধীরে উঠে বসার চেষ্টা করল, কিন্তু তার শরীর এখনও দুর্বল। কি হয়েছিল? সে জিজ্ঞেস করল। মিম তার হাত ধরে বলল, তুমি আমাকে মুক্তি দিতে গিয়ে নিজের জীবন ত্যাগ করেছিলে, কিন্তু আমি তোমাকে ফিরিয়ে এনেছি। হান্নান অবাক হয়ে তার দিকে তাকাল। তুমি? মিম মাথা নাড়ল। ভালোবাসা শুধু ত্যাগ না, এটা জীবনও দিতে পারে। হান্নান কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর সে মৃদু হাসল। তাহলে আমরা দুজনেই একে অপরকে বাঁচিয়েছি, সে বলল। মিম চোখে জল নিয়ে হেসে বলল, হ্যাঁ, হয়তো এটাই আমাদের ভাগ্য ছিল। বাইরে তখন সূর্য উঠে গেছে, আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছে। সেই পুরনো বাড়িটা এখন আর অন্ধকার বা ভয়ঙ্কর মনে হচ্ছে না, বরং শান্ত, উষ্ণ। হান্নান ধীরে দাঁড়াল, মিমের হাত ধরে। সে বলল, এখন তুমি মুক্ত। হ্যাঁ, মিম বলল, কিন্তু আমি একা না, তুমি আছো। হান্নান তার দিকে তাকিয়ে বলল, সব সময়। তারা দুজনে ধীরে ধীরে বাড়ির বাইরে বেরিয়ে এলো।
বহু বছর পর সেই পরী প্রথমবারের মতো বাইরের পৃথিবীর আলোতে পা রাখল। আর তার পাশে ছিল সেই মানুষ যে তার জন্যে সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল। তাদের সামনে এখন এক নতুন জীবন, যেখানে অতীতের কষ্ট আছে, কিন্তু তার থেকেও বড় কিছু আছে, একটা ভালোবাসা যা মৃত্যু পর্যন্ত জয় করেছে। চলবে। পুরনো সেই বাড়ির দরজা পেরিয়ে যখন হান্নান আর মিম প্রথমবার একসাথে বাইরের পৃথিবীতে পা রাখল, তখন সকালের রোদ যেন তাদের নতুন জীবনের সূচনা ঘোষণা করছিল। চারপাশে গ্রামের মানুষজন তাদের স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত। কেউ ক্ষেতের দিকে যাচ্ছে, কেউ দোকান খুলছে, কিন্তু কেউ জানে না এই দুই মানুষের জীবনে কি অসাধারণ ঘটনা ঘটে গেছে। মিম থেমে চারদিকে তাকালো। তার চোখে বিস্ময়, আনন্দ আর এক অদ্ভুত আবেগ একসাথে খেলা করছে। এই পৃথিবী এত সুন্দর, সে আস্তে বলল। এতদিন সে এই বাড়ির ভেতরে বন্দী ছিল, বাইরের এই সাধারণ দৃশ্যগুলো তার কাছে নতুন আর অপূর্ব লাগছিল। হান্নান তার দিকে তাকিয়ে মৃদু হাসল। এখন থেকে এই সবই তোমার, সে বলল। মিম তার দিকে তাকিয়ে বলল, আমাদের। এই এক শব্দেই যেন তাদের সম্পর্কের গভীরতা প্রকাশ পেল। তারা ধীরে ধীরে রাস্তার দিকে এগিয়ে গেল। হান্নানের সিএনজি ঠিক সেখানেই দাঁড়িয়েছিল, যেন সে জানত তার মালিক ফিরে আসবে। হান্নান গাড়িটার দিকে তাকিয়ে একটু হাসল। এটাই আমার জীবন ছিল এতদিন, সে বলল। এখনও থাকবে? মিম জিজ্ঞেস করল। হান্নান কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ, থাকবে, কারণ এটাই আমাদের শুরু। মিম সিএনজির ভেতরে বসে চারপাশে তাকাতে লাগল। তার জন্য এটা এক নতুন অভিজ্ঞতা। গাড়ি চলতে শুরু করল, আর রাস্তার দৃশ্যগুলো দ্রুত বদলাতে লাগল। গাছ, ঘর, মানুষ, সব কিছু। মিম মাঝে মাঝে অবাক হয়ে প্রশ্ন করছিল, ওটা কি, ওরা কি করছে? আর হান্নান ধৈর্য ধরে সব বুঝিয়ে দিচ্ছিল। এই ছোট ছোট মুহূর্তগুলোতেই তাদের ভালোবাসা আরও গভীর হচ্ছিল। কিন্তু এই নতুন জীবনের মাঝেও কিছু চ্যালেঞ্জ সামনে আসতে শুরু করল। দুপুরের দিকে হান্নান তার বাড়ির সামনে সিএনজি থামাল। এটাই আমার ঘর, সে বলল। ছোট্ট একটা টিনের ঘর, চারপাশে সাদামাটা পরিবেশ। মিম ধীরে নামল, চারদিকে তাকালো। তার চোখে কোনো বিরক্তি নেই, বরং এক ধরনের শান্তি। এখানেই তুমি থাকো? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি আর আমার মা, হান্নান বলল। মিম একটু থেমে গেল। তোমার মা, তিনি কি আমাকে গ্রহণ করবেন? তার কণ্ঠে হালকা ভয়। হান্নান মৃদু হেসে বলল, তিনি খুব ভালো মানুষ, কিন্তু হঠাৎ করে তোমাকে কিভাবে বোঝাবো সেটাই ভাবছি। ঠিক তখনই ঘর থেকে হান্নানের মা বেরিয়ে এলেন। তিনি ছেলেকে দেখে প্রথমে খুশি হলেন, কিন্তু তারপর মিমকে দেখে একটু অবাক হলেন। এই মেয়েটাকে? তিনি জিজ্ঞেস করলেন। হান্নান কিছুটা দ্বিধায় পড়ে গেল। উনি আমার বন্ধু, সে বলল। মিম ভদ্রভাবে সালাম করল। আসসালামু আলাইকুম, সে বলল। হান্নানের মা তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে কৌতূহল, কিন্তু কোনো রাগ নেই। ওয়ালাইকুম সালাম, ভেতরে এসো, তিনি বললেন। মিম ধীরে ঘরের ভেতরে ঢুকল। এই ছোট্ট ঘর, সাধারণ আসবাব, সবকিছুই তার কাছে নতুন, কিন্তু সে স্বস্তি অনুভব করছিল। কিছুক্ষণ পর হান্নানের মা তাকে আলাদা করে জিজ্ঞেস করলেন, মেয়েটা কে, কোথা থেকে এলো? হান্নান একটু থেমে বলল, মা, গল্পটা একটু অদ্ভুত, কিন্তু আমি ওকে ভালোবাসি। এই কথা শুনে তার মা চুপ করে গেলেন। কিছুক্ষণ পরে তিনি গভীরভাবে ছেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি নিশ্চিত? হান্নান দৃঢ়ভাবে বলল, হ্যাঁ। মা দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে আমার কোনো আপত্তি নেই, শুধু খেয়াল রেখো তোমার সিদ্ধান্ত যেন তোমাকে কষ্ট না দেয়। এই কথা শুনে হান্নানের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল তার মা তাকে বিশ্বাস করেছেন। সন্ধ্যের দিকে মিম উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। সূর্যাস্তের রং তার মুখে পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছিল। হান্নান তার পাশে এসে দাঁড়াল। কি ভাবছ? সে জিজ্ঞেস করল। মিম ধীরে বলল, আমি ভাবছি এতদিন আমি বন্দী ছিলাম, আর এখন আমি মুক্ত। কিন্তু এই স্বাধীনতার আসল অর্থ আমি আজ বুঝতে পারছি, কারো সাথে এটা ভাগ করে নেওয়া। হান্নান মৃদু হাসল। আমিও, সে বলল। তোমাকে ছাড়া এই পৃথিবী আমার কাছে অসম্পূর্ণ। তারা দুজন নীরবে আকাশের দিকে তাকিয়ে রইল। তাদের সামনে এখন এক নতুন জীবন, যেখানে থাকবে সুখ, কষ্ট, সংগ্রাম, কিন্তু সবকিছুর মাঝেই থাকবে একে অপরের প্রতি অটুট ভালোবাসা।
পুরনো সেই পরিত্যক্ত বাড়ি এখন শুধু এক স্মৃতি, একটা অধ্যায় যা তাদের জীবনে কষ্ট আর ভালোবাসা দুটোই এনে দিয়েছে। কিন্তু সেই অধ্যায় শেষ হয়ে গেছে, এখন শুরু হয়েছে নতুন গল্প, এক সিএনজি চালক আর এক মুক্ত পরীর, যারা প্রমাণ করেছে সত্যিকারের ভালোবাসা শুধু ত্যাগ নয়, এটা নতুন জীবনও দেয়। আর এই নতুন জীবনের প্রতিটি দিন তারা একসাথে লিখবে ভালোবাসার, বিশ্বাসের আর অটুট সম্পর্কের গল্প হিসেবে।